This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel each meant for an educational purpose only. নমস্কার, সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে। চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে। পরিবেশের পরিচ্ছন্নতা সকলের দায়বদ্ধতা। প্লাস্টিক বর্জিত পরিবেশ গড়ার লক্ষ্যে প্লাস্টিক বর্জন দিবস পালন করল কেশিয়ারি ব্লক ও পঞ্চায়েত সমিতি। প্লাস্টিকের ক্ষতিকারক দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রা কেশিয়ারি ব্লক অফিস থেকে শুরু করে পুরো কেশিয়ারি বাজার পরিক্রমা করে। অংশগ্রহণ করেন বিডিও হিতাংশু হালদার, জয়েন্ট বিডিও দীপক চ্যাটার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শীট, কেশিয়ারি থানার আইসি বিশ্বজিৎ হালদার সহ ব্লকের সমস্ত আধিকারিকরা। সবাই মিলে প্লাস্টিক ছাড়বো, পরিবেশ বান্ধব সমাজ গড়ব, এই স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা। এই প্রসঙ্গে বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, প্লাস্টিক বর্জন দিবস উপলক্ষে কেশিয়ারি বাজার কমিটি ও দোকানদারদের সচেতন করতে র্যালির আয়োজন। ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির পক্ষে প্রত্যেকের কাছে প্লাস্টিক বর্জনের আহ্বান জানানো হয়েছে। বিডিও আরও জানান, এই উদ্যোগের ইতিবাচক সাড়া মিলেছে। বাজার কমিটি ও দোকানদাররা প্লাস্টিকের ব্যবহার বন্ধে আগ্রহ দেখিয়েছেন। ভবিষ্যতে সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত ও পরিবেশ বান্ধব সমাজ গঠনের লক্ষ্যে এই ধরনের কর্মসূচি চালু থাকবে বলে জানিয়েছেন বিডিও হিতাংশু হালদার। পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছে কেশিয়ারিবাসীরা। ন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে হিসেবে সেলিব্রেশন হচ্ছে। এটা আমাদের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের পিএনআরডি ডিপার্টমেন্টের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা কেশিয়ারি পঞ্চায়েত সমিতির বাজার সংলগ্ন এলাকা এবং অন্যান্য সমস্ত জায়গাতেই আমার কেশিয়ারি যে 9টা গ্রাম পঞ্চায়েত আছে সমস্ত জায়গাতে আমরা এই প্রোগ্রামটা সেলিব্রেট করছি। উদ্দেশ্য একটাই, সিঙ্গেল ইউজ প্লাস্টিককে বর্জন করে কাপড়ের ব্যাগ ইউজ, পরিবেশকে রক্ষা করা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা। আমরা সকলেই জানি যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকে মাটির ভারসাম্য নষ্ট হয়ে যায়, গ্রাউন্ড ওয়াটারের প্রবলেম হয়ে যায়, পলিউশন ম্যাক্সিমাম লেভেলে বেড়ে যায় এবং সর্বোপরি আমাদের যে সমস্ত সংলগ্ন ড্রেনগুলো আছে সেগুলো কনজেশন বেড়ে যায়। তো সেইটারই উদ্দেশ্য মেন, যে আমরা প্লাস্টিকের সিঙ্গেল ইউজ প্লাস্টিক বাদ দিয়ে কাপড়ের ব্যাগ ইউজ করা। আমার সঙ্গে ব্যবসায়ী সমিতির তপনবাবু আছেন, অনন্তবাবু আছেন, আমার মাননীয় সভাপতি আছেন, সভাপতি সাহেব আছেন, জেলা পরিষদের মাননীয় সদস্য পলিসা ম্যাডাম আছেন, শিক্ষার কর্মাধ্যক্ষ শান্তনু ম্যাডাম আছেন, আমার জয়েন্ট বিডিও সাহেব আছেন, আমাদের টিম কেশিয়ারি সমস্ত আধিকারিকবৃন্দ আছেন এবং সর্বোপরি পরিবেশকে বজায় রাখার জন্য যে আমাদের যে ভিভিডি টিম সেটা খুবই অ্যাক্টিভ, এরা খুব অ্যাক্টিভলি কাজ করে, এরা পরিবেশটাকে যথেষ্ট পরিষ্কার রাখার চেষ্টা করে। সকলকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা সেলিব্রেট করার চেষ্টা করছি। ডেফিনেটলি এটা খুবই ভালো। আমাদের কেশিয়ারিতে যারা বাজারে এবং বিভিন্ন যারা এখানে এসেছেন এখন বাজার করতে, তাদেরকে অ্যাওয়্যার করা হচ্ছে যে প্লাস্টিক ইউজ করা যাবে না, কেন কি প্লাস্টিক হচ্ছে বায়োডিগ্রেডেবল নয়, পচনশীল নয় এবং এটা যদি এনভায়রনমেন্টে থাকে এটা ডেফিনেটলি আমাদের এনভায়রনমেন্টকে ক্ষতি করবে এবং আমাদের যে একটা সুস্থ এবং যে একটা সুন্দর পরিবেশ এটা গড়তে আমাদেরকে বাধা দেবে। লরি ও মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর জখম মারুতি ভ্যানের চালক, সঙ্গে আহত মারুতি ভ্যানের ভেতরে থাকা আরও 4 জন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার ঠাকুরচক বাজার এলাকায় বেলদা কাঁথি রাজ্য সড়কে। জানা গিয়েছে, খাকুরদার দিক থেকে বেলদার দিকে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা সিমেন্ট বোঝাই লরির সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় মারুতি ভ্যানের। ঘটনাস্থলে বেলদা থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। দুর্ঘটনার জেরে রাজ্য সড়কের ওপর সাময়িক যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।
ঘটলো আমাদের ঠাকুরচক বাজারের কাছাকাছি। হঠাৎ করে আমরা শব্দ পেয়ে ছুটে এসেছি, যখন দেখি একদম মুখোমুখি লরি এবং একটা ওমিনি ভ্যান মারুতির সঙ্গে মুখোমুখি। আর লরিটি এসেছিলো বেলদার দিক দিয়ে আর মারুতিটি এসেছিলো খাগড়ার দিক দিয়ে। ওরা মনে হয় প্যাসেঞ্জার ছাড়তে হবে খড়গপুর, তো নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই হঠাৎ করে যা দেখা যাচ্ছে যে মারুতির ড্রাইভার ও বুঝতে না পেরে সামনে এবং লরিটা চেপে আসছে, এদিকে রাস্তা একটু খারাপ আছে, চেপে আসার জন্যই গন্ডগোলটা ঘটে। মারুতিতে 5 জন ছিল। ড্রাইভার খুব খুব গুরুতর অসুস্থ হয়েছে, ওনাকে বেল্লা হসপিটাল পাঠিয়েছেন আমাদের ওসি সাহেব, নিজের গাড়ি করে পাঠিয়েছেন। সঙ্গে আরও 2 জন অসুস্থ, ওনাদেরকেও পাঠানো হয়েছে বেল্লা হসপিটালে। সাঁকরাইলের এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে বুধবার দুপুরে রোহিণী থেকে টিউশন পড়িয়ে বছর 25-এর এক তরুণী শালবনির দিকে রওনা দিচ্ছিলেন। রাস্তার মাঝখানে বাঁশিপুলের কাছে রমেশ দিগার নামে এক বছর 30-এর ব্যক্তি তার উপর চড়াও হয় বলে অভিযোগ। তরুণীকে সাইকেল থেকে ঠেলে ফেলে দিয়ে টানতে টানতে জঙ্গলের দিকে নিয়ে যায় অভিযুক্ত রমেশ। অভিযোগ, এরপর তরুণীর গলা টিপে ধরে শ্লীলতাহানি করার চেষ্টা করে। বছর 25-এর ওই তরুণী নিজেকে বাঁচাতে রীতিমতো লড়াই করতে থাকে অভিযুক্ত রমেশের সাথে। তখন অর্ণব শতপথী ও তার এক সাথী ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন। পুলিশ অভিযুক্ত রমেশকে সঙ্গে সঙ্গে আটক করে গ্রেপ্তার করেছে। অভিযুক্তকে ঝাড়গ্রাম আদালতে তুলে আদালত অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। তবে সাঁকরাইলের মতো প্রত্যন্ত এলাকায় শ্লীলতাহানির মতো ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কারণ দিনে দুপুরে এরকম ঘটনা ঘটলে আগামী দিনে মেয়েদের নিরাপত্তা কতটা থাকবে তা নিয়ে চিন্তিত সাধারণ মানুষ। আচ্ছা, কি ঘটেছিল, কোথায় গেছিলে তুমি? আমি রোহিণী গেছিলাম। রোহিণী থেকে ফেরার পথে শালবনি বাড়ি ফিরছিলাম। বাড়ি ফেরার রাস্তায় এই ঘটনাটি আমার সঙ্গে ঘটেছে। কোন জায়গাতে? বাসিচক নামে একটি জায়গায় আর কি। আচ্ছা, কি ঘটলো, কি একটু যদি বল। ঘটলো বলতে আমি সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলাম, সাইকেল অ্যাটাক করেছে আমাকে, সাইকেল সমেত ফেলে দিয়েছে। কি অ্যাটাক করেছে? চেনেন ওকে? চিনি না আমি। মানে অ্যাটাক বলতে কি 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 ধরনের অ্যাটাক করছিল? অ্যাটাক বলতে আমার সঙ্গে গলা টেপার চেষ্টা করে, আমাকে গলা টিপেছে রীতিমতো, অনেকবার 3বার রীতিমতো গলা টিপেছে। তারপর মুখ টিপে রেখেছে, বারবার আমাকে মারার চেষ্টা করেছে, মানে মার্ডার কেসের চেষ্টা ছিল, এমনকি শ্লীলতাহানিরও চেষ্টা ছিল। খারাপ কিছু করার চেষ্টা করছিল? হ্যাঁ, খারাপ কিছু করার চেষ্টা ছিল এবং আমি 2-3 মিনিট গেলে আমি মারা যেতাম। অনেক কেন এই আক্রোশ কেন? বা আমি লোকটাকে চিনি না, জানি না, আমার কোনোদিন কোনো কথা হয়নি, কোনো শত্রুতা নেই। আমি সেটাই জানতে চাই যে কেন সে আমার সঙ্গে এই কথাটা করেছে, এই ঘটনাটা করেছে কেন, সেটাই আমি জানতে চাই। এর আগে অন্য কোথাও কোনোদিন দেখেছেন? না, কোনোদিন আমি দেখিনি, চিনিও না, আমি লোকটাকে জানিও না। ব্যক্তিগত কোনো শত্রুতাও আমার ওর সঙ্গে নেই, কথা হয়নি কোনোদিন। পরিবারের দিক থেকে? না, কোনোদিন না। পরিবারও, আমার বাড়ির লোকও তাকে চেনে না, জানেও না। কোনো নেশা করেছিল কি লোকটা? না, কোনো নেশা করেছিল না। তারপরে কি হলো ঘটনা? তারপর 2 জন দাদা এলো এবং আমি গলায় আঁচড় দিয়ে উঠে বসেছিলাম। 2 দাদা এসে আমাকে বাঁচিয়েছেন। অর্ণব শতপথী নামে একটি দাদা আমাকে এসে বাঁচিয়েছেন। ওরা কোথা থেকে আসছিল? ওরা বেলিয়াপাড়া থেকে এসেছিল, বাঁশিচকের ওখানে আমাকে দেখে দাঁড়িয়েছেন এবং অনেক লোক জড়ো করে আমাকে বাঁচিয়েছেন, উদ্ধার করেছেন। আর ওই লোকটা যে আপনার উপরে হামলা চালিয়েছিল? হ্যাঁ, ও তখন উঠে দাঁড়িয়ে ও রীতিমতো বলছে ওনাকে কিছু করেনি। আচ্ছা, তো তারপরে কে কে আপনাকে প্রথমে দেখেছিলেন, কারা কারা? প্রথমে আমাকে দেখেছিল এক ভুসিমাল দোকানি বিধান দত্ত। সে বিধান দত্ত আমাকে রক্ষা করেনি, সে হেসে উড়িয়ে চলে গেছে, সে আমাকে কোনোভাবেই বাঁচায়নি। তারপরে 2 জন বেলিয়াপাড়া থেকে 2 দাদা এসে আমাকে রক্ষা করেছে, অর্ণব শতপথী নামে। মানে ওরা কি ওই রাস্তা দিয়ে ফেরত ছিল? হ্যাঁ, রাস্তা দিয়ে ফেরত এসেছিল। আর বিধান দত্ত যে ভুসিমাল দোকানের কথা বলছেন, হ্যাঁ, উনি কোন রকম সাহায্য করেন না? কোনো রকম সাহায্য করেনি এবং রীতিমতো হাসি দিয়ে চলে গেছে। হাসছিলেন। আপনি কি চিৎকার করছিলেন? হ্যাঁ, আমি খুব চিৎকার করছিলাম যে আমাকে বাঁচাও বাঁচাও, কিন্তু ও কোনো রকম ভাবে আমাকে হেল্প করেনি, আমার কাছেও আসেনি, হাসি দিয়ে চলে গেছে, ওই ঘটনাস্থলে থাকেইনি, মানে কোনো রকম ভাবে হেল্প করেনি আমাকে। আমি হেল্প চাইছিলাম, আমাকে সাহায্য করেনি। টিউশন পড়ান আপনি? হ্যাঁ, টিউশন পড়ান, পড়াই আমি। তো তারপরে পুলিশে কমপ্লেন করেছেন? হ্যাঁ, পুলিশে কমপ্লেন করা হয়েছে, পুলিশ বলেছেন যথারীতি ব্যবস্থা নেবে। ওই ব্যক্তিকে তো অ্যারেস্ট করা হয়েছে? হ্যাঁ। কি চাইছেন আপনার দাবি এখন? আমি চাই যাবজ্জীবন কারাদণ্ড।
আমরা তো বাড়িতে ছিলাম, আমার মেয়ে ফিরছিল, তো আমরা যখন যাই তখন দেখছি আমার মেয়ে কাঁদছে, বলছে যে আমি আর মনে হয় জীবনে বাঁচবো না, আর আমার গলা টিপে খালের জলে ভাসিয়ে দিত। কে গলা মার্ডার টিপে দিত? কেস আর শ্লীলতাহানি কেস। কে করছিল? সেই যে ছেলেটিকে ধরে নিয়ে গেছে সেই ছেলেটি করেছে, একলাই ছিল নাকি, এইটুকুই আমরা শুনছি। কেন, কি কারণে আপনার মেয়ের উপরে এরকম হামলা কেন করলো কিছু? সেটা তো আমরা জানি না, কি করে জানবো? আমরা তো কোনোদিন তাকে দেখিও নি, বা জানিও নি। এবারে সেইটুকু আমরা পুলিশের কাছ থেকে জানতে চাই যে তাকে কেউ বলেছে বা আমার মেয়ের উপরে কেন এমন করেছে। আচ্ছা, আপনার মেয়ে কোথায় গিয়েছিল? আমার মেয়ে টিউশন পড়াতে গেছিল, টিউশন পড়িয়ে ফিরছিল। ও কি প্রতিদিন যায়? প্রতিদিন যায়। ফেরে কখন? ফেরে ওই একই টাইমে, একটার দিকে। একটার দিকে। ওই দিনও 1টা-1:30টার দিকে ফিরছিল? হ্যাঁ হ্যাঁ। তো এর আগেও কি কোনো বা কেউ এই ধরনের কোনো অসভ্যতামি করেছিল? না না, কোনোদিন কিছু নাই। 5 থেকে পড়াশোনা করছে, কোনোদিন এই 25 বছর বয়স হতে গেল কোনোদিন এসব কিছু নাই। রাত্রেও ফিরে, কিন্তু কোনো কিছু নাই। কিন্তু ওই দিনেই এই ঘটনাটা ঘটেছে। আচ্ছা, আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি তার শাস্তি যেন হয়। আমার মেয়ের উপরে যেরকম করেছে, কেন, কি কারণে, সে যদি কেউ যদি তাকে বলেছে করতে, তাহলেও যেন তার নামটা বলে আর তার যেন শাস্তি হয়। আচ্ছা, যেই হামলাটা চালিয়েছিল ওর নাম জানতে পেরেছেন? রমেশ দিঘা। ওর বাড়ি কোথায়? সেই বড়দাড়ি। আচ্ছা, মেয়েটি আমাদের গ্রামেরই মেয়ে, খুব ভালো মেয়ে, পড়াশোনাও করেছে, পড়াশোনায়ও খুব ভালো। ও পড়াশোনা করে ও প্রত্যেক দিনই যেত টিউশন করতে, রোহিণী যেখানে অনেক জায়গায় পড়ায়, সেখান থেকে সে প্রতিদিন দুপুরেই আসে, মানে 1টা-1:30টার দিকে সে বাড়ি ফিরে। তবে কোনো দিন আজ পর্যন্ত 25 বছর বয়স হলো, কোনো দিন সে কোনো খারাপ এতে পড়েনি। কিন্তু হঠাৎ কালকে যে ঘটনাটা ঘটলো কী করে, সেটাই তো আমরা ভাবছি। আমি স্কুল থেকে আসছি, এসে দেখি জড়ো হয়ে গেছে অনেক লোক। কিন্তু পাশে কি ঘটনা ঘটেছিল একটু শুনেছেন? হ্যাঁ, এটাই শুনলাম যে তাকে জিজ্ঞেস করলাম আমি যে কি হয়েছে। না, আমি সাইকেলে আসছিলাম, আমাকে এরকম ঠেলে ফেলে দিয়েছে পিচ রাস্তার উপরে, ফেলে দিয়ে আমাকে তুলছে। আমাকে তুলছে না, আমার মুখটা চেপে ধরে আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। কোন দিকে নিয়ে যাচ্ছে? এই যে পাশের মানে পিচ রাস্তার পরে একটু দূরের দিকে গেছে আর কি। আচ্ছা, গিয়ে আমার গলাটা টিপে ধরছে, আমি তো নিঃশ্বাস নিতে পারছি না। তখন আমি চিৎকার করছি, কেউ নেই, কেউ একজন দেখে চলে গেল। আচ্ছা, আবার যখন দেখি সেই এয়ারটেলে কাজ করে 2জন ছেলে এসে, তারাই তাকে বাঁচিয়েছে। এই এলাকায় কি এই ধরনের ঘটনা আগে ঘটেছে? না, কোনোদিন ঘটেনি, এইটা প্রথম। হ্যাঁ, আর ছেলেটাকে আমরা চিনিও না ভালোভাবে, আমরা কোনোদিন মিশিও নি এসব ছেলের সঙ্গে। আচ্ছা, আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি ছেলেটার শাস্তি হোক, আর যারা এর পেছনে আছে তাদেরও শাস্তি হোক। কজন? একজন ছিল তো আজকে নাকি? মেয়েদের নিরাপত্তাটা কোথায়? মেয়েরা কোথায় থাকবে এখন? মেয়েরা কি বাইরে বেরোবে না? নারীরা কবে সুরক্ষা পাবে? দিনের পর দিন এই ঘটনায় আপনারা সবাই হতবাক। মেয়েটি বাঁচাও বাঁচাও চিৎকার করছিল, কিন্তু ওই ব্যক্তি সাহায্যের জন্য আসেননি। ভাবতে পারছেন? হাসতে হাসতে অভিযোগ, ওই ব্যক্তি ওই এলাকা ছাড়েন, ওই ব্যক্তি সাহায্য করেননি। সেই সময় দেবদূতের মতন আসেন অপর 2 ব্যক্তি। এ রাজ্যে আদেও কি নারীরা সুরক্ষিত? প্রশ্নটা আপনাদের জন্য। বৃহস্পতিবার সন্ধ্যায় কেশিয়াড়ির কাঁটাগেড়িয়া এলাকায় বাইকের পেছনে ডাম্পারের ধাক্কায় আহত 2 বাইক আরোহী। আহতদের ভর্তি করা হলো কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে। প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী একটি বাইক কুকাই থেকে কেশিয়াড়ির দিকে আসছিল। এমন সময় বেলদার দিক থেকে আসা একটি ডাম্পার কাঁটাগেড়িয়া এলাকায় বাইকটির পেছনে ধাক্কা মারে। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহত 2জনকে কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। ঘটনা সম্পর্কে বাইকের পেছনে বসা আরোহী জানাচ্ছেন, হঠাৎ করে আমি রাস্তার পাশে ঝোপের মধ্যে ছিটকে পড়ি। কিভাবে ঘটনা ঘটল বুঝতে পারছি না, তবে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করছে কেশিয়াড়ি থানার পুলিশ। ঘটনাটা ঘটেছে বাইকে, আমি ফোনে কথা বলতে বলতে আসছি। হ্যাঁ, আমি কিছু জানি না, দেখছি গাড়িটা এই বেঁকে গেল বাম দিকে করে। হ্যাঁ, আপনি কি বাইকে ছিলেন? বাইকে ছিলাম। আর বাইক কে চালাচ্ছিলেন? বাইক ওই যে আমার কাকু হয়, উনি চালাচ্ছিলেন। ঠিক আছে, কি নাম হলো? হ্যাঁ, ওনার নাম অভিজিৎ পাত্র। দিয়ে তারপর কি হয়েছে? তারপরে দিয়ে করে আমি বাইকে তো বসে আছি, আমি ফোনে কথা বলছি আমার কাকিমার সাথে। হ্যাঁ,
দিয়ে কথা বলতে বলতে হঠাৎ গাড়িটা বেঁকে গেল, দিয়ে আমি ওই জঙ্গল থেকে ঢুকে গেলাম, হ্যাঁ পড়ে করে রাস্তায় একটু হয়তো মানে পড়ে করে ঢুকেছি, তারপরে এ দেখছি একটু দূরে পড়েছে। হ্যাঁ এই দিক থেকে বাইকটা ছিল। কোন দিক থেকে? বাইকটা মানে কেশারের দিকে যাচ্ছিল, আর ডাম্পারটাও কেশারের দিকে যাচ্ছে। হঠাৎ করে দেখি না একটা মানে আওয়াজ হলো আমার সামনেই 25 হাত মতো সামনে, যখন দেখি ডাম্পারটা বেরিয়ে গেছে, মোটরসাইকেলওয়ালাটা মানে মাটি পড়ে আছে, মাথা দিয়ে গড়গড় করতে পারে। উনি ডাম্পারটাকে ছাড় করে তারপরে দেখলাম পুলিশ গাড়ি আসছে, লোকটাকে একটা টোটো করে হসপিটালে। এটা কোন সময় হয়েছে? এই ধরুন 8 ঘন্টা এখন কটা বাজে? এখন 7টার দিকে আনুমানিক 7:30 বাজে। 8 ঘন্টা কিছু। গাড়ি ডাম্পারটা কোন দিক থেকে এসেছিল? বেল্লার দিক থেকে? বেল্লার দিক থেকে। মোটরসাইকেলওয়ালা ওটাই টুকাই এসেছিল, টুকাই থেকে যাচ্ছি, কেশিয়ারি যাচ্ছিল। তার বাড়ি নাকি আভিরা শুনলাম, একটা বলছে আভিরা, মানে পেছন দিক থেকে ধাক্কাটা হয়েছে? পেছন দিক থেকে। আপনার নাম? সত্যিকার স্যার। কি ঘটনা ঘটেছে? এই ঘটনা বলতে আমরা শুনলাম কানাগাড়িয়াতে অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক গ্রামের পাথরদি গ্রামের ছেলে অভিজিৎ পাথর আর আকাশ পাথর, আমাদের বাড়ি বড় বাইক নিয়ে গেছিলো কুঁকাইতে ফিরে আসার সময় গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, কি এমনি পড়ে গেছে সেটা জানি না, হসপিটালে ভর্তি আছে। একজনকে রেফার করবে মেদিনীপুর, আর একজন মোটামুটি সুস্থ আছে, এটাই আমরা জানি। আপনার নাম? অশোক মহাপাত্র, বাড়ি কেশিয়ারি। 4টি ছেলে, তবুও অবহেলার শিকার বয়স্ক বাবা মা। জন্ম দেওয়া ছেলেদের কাছ থেকে দুবেলা খাবার থেকে শুরু করে পরিচর্যা কোনো কিছু না পেয়ে গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ বৃদ্ধ দম্পতি। ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের বরিদা গ্রামের। অভিযোগ, দীর্ঘদিন ধরে বাবা মাকে বয়কট করে রেখেছে খোদ নিজের সন্তানেরা। বাবা মায়ের জন্য বিদ্যুৎ থেকে শুরু করে জল বন্ধ করেছে 4 জন ছেলে, পাশাপাশি খেতেও ঠিকঠাক দেওয়া হয় না বলে অভিযোগ। অবশেষে স্থানীয় বরিদা গ্রাম পঞ্চায়েত প্রশাসনের দ্বারস্থ হলেন স্থানীয় বৃদ্ধ দম্পতি সুভাষ জানা ও তার স্ত্রী। এই প্রসঙ্গে বরিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্ধেশ্বর বেরা জানিয়েছেন, বরিদা গ্রামে সুভাষ জানা এবং তার স্ত্রী আমাদের গ্রাম পঞ্চায়েতে একটা দরখাস্ত করে, সেই মতো আমরা তার সন্তানদের ডেকে আলোচনা করার জন্য প্রস্তুতি নিই। আলোচনায় 2 পুত্র উপস্থিত হয়েছে, কিন্তু আর 2 জন উপস্থিত হয়নি। তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে গেলে এক পুত্র তরুণ জানা হাতে এত সময় নেই বলে এড়িয়ে যান। তারপর গ্রামে গিয়ে আলোচনা করার চেষ্টা করলেও কোনো ফল হয়নি বলে জানান প্রধান। অবশেষে গ্রাম পঞ্চায়েত বিষয়টি পুলিশের হাতে তুলে দিয়েছে বলে জানা গিয়েছে। মানে ছেলে যখন ঘর করলো, আবাস যোজনা টাকা এসেছিল, বলে বাবা আমার ঘরে দাও সেই টাকাগুলো, আমি তোমার 2 জনকে সারা জীবনের মতন রাখবো। দিয়ে আমরা আবাস যোজনা টাকাও এখানে পুরো দিয়েছি, আরও খেটে, তখন তার বাবা খাটতে পারতো, খেটে খুটে না গেলে 5 লাখ টাকা খরচা করেছি আমরা। এখন বলছে কি আমি খাওয়াবো না, আমি রাখবো না তোমাদেরকে। এখন বউ এসছে, বউকে নিয়ে সব সময় মারতে আসছে, বউ সব সময় মারতে আসছে, বলে কি তোমাকে দা ভরে চিরে দেবো। এখানে কতজন সাক্ষী আছে, সেদিনকে ফোন করেছিলাম আমার নিমাই পুত্রাকে, ফোনটা ধরেনি, সাক্ষী দিব বলে। সাক্ষীও আছে, বলে কি সবসময় আমাকে বলে তোর দা ভরে চিরে দিব, জানিস না আমাকে একাকে কুলাবে না, তোকে আমি যখন ধরবো না আমার একা তোকে কুলাবে না, শেষ করে দিব। বর্তমান কি অবস্থা? বর্তমানে এখন কারেন্ট দিচ্ছে না, ফ্যান দিচ্ছে না, সব লাইন কেটে দিয়েছে। তার বউ বলছে ওদেরকে শুকিয়ে মারবো, তুমি যদি আমার কথা শুনবে তাহলে ভালো কথা, তার স্বামীকে, তা না হলে আমি অন্য স্টেপ নিব। তুমি আমার কথা শোনো, এদেরকে পায়খানা দিব না যেতে, জল দিব না, কারেন্ট দিব না, ফ্যান দিব না, আলো দিব না, সব তো অন্ধকার, ঘরের মধ্যে পুরো অন্ধকারে আছি আমরা। খেতেও তো দিচ্ছে না। অঞ্চলে যখন মিটিং হলো, প্রধানমশাই বললো যে আজ থেকে তোমার বাবা মাকে খেতে দিবে, যতদিন যার রায় না হচ্ছে। এসে চাইলাম বাবারে খেতে দে, মুড়ি দে, নালে পান্তা দে, যা দিবি 2টো খেতে দে, বলে কিছু খাবার নেই। নিজেরা রান্না করে গেলো, আমরা সেরকম পড়ে থাকলাম, খেতেও দিল না আমাদেরকে। কি চাইছেন? আজ্ঞা কি চাইছেন এখন? কি চাইছেন এখন? চাইছি কারেন্ট দিচ্ছে না, আলো দিচ্ছে না, থাকতে দিচ্ছে না, কি করব? বলছে ওদেরকে শুকিয়ে মারবো, তার বউ বলছে। একটা পনামি কাপড় দিয়েছিল, একটা শাড়ি চাইবলাই, আর কোনো মিষ্টি কি দ্রব্য কোনো কিছু আমরা খাইনি, তার বাপের বাড়ির জিনিস। সেই কাপড়টাই নিয়ে নিবে, আমার সাথে ঝগড়া করছে কদিন ধরে, এখন বের করে দিচ্ছিলাম একটা কাপড়ের জন্য। আমিও বলছি 4 ছেলেকে আমরা ডেকেছিলাম, তার 4 সন্তান,
4 সন্তানের মধ্যে আমরা ডাকাতে 2 সন্তান এসছে, 2 সন্তান আসেনি। তারা কোনোভাবে কোঅপারেশন করতে রাজি নয়, বাবা মার দায়িত্ব নিতে রাজি নয়। আমরা লোকাল লোককেও নিয়েছিলাম, প্রতিবেশীদের, তারাও পাচ্ছে না, কোনোভাবে পাচ্ছে না। যার জন্য আমরা আমাদের পঞ্চায়েত থেকে আমরা একটা রেজুলেশন করে দিয়েছি। তার ছেলেরা সহযোগিতা করছে না, বাবা মাকে খেতে দিচ্ছে না, পড়তে দিচ্ছে না, জল দিচ্ছে না, ইলেকট্রিক পর্যন্ত কেটে দিয়েছে, টয়লেটটা ব্যবহার করতে দিচ্ছে না। আমরা তো পারলাম না, যদি পুলিশ প্রশাসনের কাছে গিয়ে বা বিডিও সাহেবের কাছে গিয়ে যদি তিনি তার সুরাহা পান বা ছেলেরা যদি তাকে স্বীকার করে রাখতে দেয়, খেতে দেয়, পড়তে দেয়, যেটা আমরা সব সন্তানরা বাবা মার প্রতি কর্তব্যের, বাবা মারাও চায় যে তার সন্তানরা বড় হচ্ছে তাদের দায়িত্ব নিবে, এটুকু আমরা চাই। এটা সামাজিক দায়িত্ব ও কর্তব্য। আমরা সর্বতোভাবে এই বিষয়ে সহযোগিতা করব আবার আগামী দিনে কোনো প্রয়োজন হলে, এবং তার বাবা মাকে যেন তার খেতে দুটা দেয়, পড়তে দেয়, থাকতে দেয়, এটা আমাদের আগ্রহ। বরিদা গ্রামে সুভাষ জানা এবং তার স্ত্রী আমাদের গ্রাম পঞ্চায়েতে একটি দরখাস্ত করে আমরা 15 দিন আগে তার 4 পুত্রকে আমরা এখানে নোটিশ করে ডাকি। বাবা মায়ের অভিযোগ তারা খেতে পারছে না, ভরণ পোষণ পাচ্ছেন না এবং তাদেরকে অবহেলা করা হচ্ছে। ফলে আমরা গ্রাম পঞ্চায়েত থেকে নোটিশ পাঠিয়ে ডেকে একটা আলোচনা সভা আমরা এখানে আয়োজন করি। সেই সভায় 2 পুত্র এখানে উপস্থিত হলো, আর 2 পুত্র উপস্থিত হলেন না। এবার তাদেরকে ফোনে যোগাযোগ করতে গিয়ে তার এক পুত্র, তার নাম বরুণ জানা, তিনি আমাকে উল্টে বলছেন যে আপনি এইসব ফালতু কাজে সময় দিচ্ছেন কেন, আমি এখন ব্যস্ত, আমি এইসবে সময় করা যাওয়া আমার সম্ভব নয়। তার বাদেও সেদিন মিটিং পোস্টপোন রেখে আবার গ্রামে গিয়ে বসবো। আমাদের সেখানে পঞ্চায়েত মেম্বার, আমার বরিদার আড়াইটা পঞ্চায়েতের মেম্বার আশিস সাহু, এদেরকে নিয়ে সেখানে একটা বৈঠক করবে। আমি আবার উদ্যোগ নিলাম, সেখানে লোকজনকে বলে ডাকার চেষ্টা করলাম, কিন্তু তার ছেলেরা পরিষ্কার বলল আমি এই আলোচনায় যাব না। ফলে নিরুপায় দেখে আমরা আজকে তাকে রেজুলেশন কপি দিয়েছি এবং আপনারাও দেখলেন, এবং যাতে সেই পরিবার পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হয়ে যাতে সাহায্য পান, আইনি সাহায্য পান, তার জন্য আমরা সহযোগিতা করব। আপনার নাম? আমার নাম সিদ্ধেশ্বর বেরা, প্রধান বরিদা গ্রাম পঞ্চায়েত। পথ নিরাপত্তা সম্পর্কে স্কুল পড়ুয়াদের সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল গোপীবল্লভপুর থানার পুলিশ। বৃহস্পতিবার থানা এলাকার 5 কাহানিয়া হাই স্কুলে হল পুলিশের সেফ ড্রাইভ সেভ লাইফ সংক্রান্ত বিষয় শিবির। শিবির থেকে পুলিশ আধিকারিকরা ছাত্রছাত্রীদের ট্রাফিক আইন সম্পর্কে অবহিত করেন। ছাত্রছাত্রীদের বলা হয় মোবাইল ফোনে কথা বলার সময় যেন কেউ রাস্তা পারাপার না করে, উপযুক্ত বয়স না হলে যেন কেউ বাইক না চালায়, বাইক আরোহণের সময় যেন হেলমেট পরে বাইক চাপে। পাশাপাশি বাল্য বিবাহ, সাইবার নিরাপত্তা সম্পর্কে আলোচনা হয়। উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর থানা সাব ইন্সপেক্টর অবনীকান্ত দাস, শেখ সরফরাজ নওয়াজ, এএসআই ভীমচরণ ঘোষ প্রমুখ। রয়েছে আরও বেশ কিছু খবর, ফিরছি একটি বিজ্ঞাপন বিরতির পর। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। জয় গুরু অটো, আমরা এগোবো আপনাদেরকে সঙ্গে নিয়েই। ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত, মোপেড থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো। আপনাদের শহর কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে খড়গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট। এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে 10,000 টাকা পর্যন্ত ছাড়। এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট, নতুবা রয়েছে 5 লিটার পেট্রোল ও 1টি করে হেলমেট। আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী
টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে। নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক। আরও বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। জাতীয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ, হস্তরেখা, ঠিকুচি, কোষ্ঠী, বাস্তু বিচার, সংখ্যাতত্ত্ব, গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র, MA PhD, ডক্টর অফ অ্যাস্ট্রোলজি, MA IAS, আমেরিকা, জ্যোতিষ ভারতী, জ্যোতিষসাগর, জ্যোতিষশাস্ত্রী, জ্যোতিষমহন্য, বিদ্যাতীর্থ, সামুদ্রিক রত্ন। যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশারি স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা, প্রতি সোমবার বেলা 10টা থেকে সন্ধ্যে 6টা বেলডা দেশবন্ধু রুরাল মার্কেটের 26 নম্বর ঘরে, প্রতি মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 5টা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলয় ফ্ল্যাটের সামনের গলিতে প্রথম বাড়ি, প্রতি বুধবার বেলা 11টা থেকে বিকেল 4টে কাঁথি আঠিলাগুড়ি ক্যানেল পাড় রক্ততিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল ঘরে, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত 12/1 বি ঠাকুরদাস পালিত লেন, বউবাজার, কলকাতা 12। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী সংবাদে। গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন ও তাপমাত্রা পরিবর্তন নিয়ে বৃহস্পতিবার একটি বিশেষ সেমিনার হল কুলটিকরি শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় ও ললিতা বারিক মেমোরিয়াল ইনস্টিটিউট ফার্মেসি কলেজে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় হয় এই সেমিনার। প্রদীপ প্রজ্বলন, বিশিষ্টদের বরণ ও রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে এই সেমিনারের শুভ সূচনা করেন কলেজ পরিচালন সমিতির সদস্য, প্রাক্তন শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী সর্বশেষ মহাপাত্র। বিশ্ব উষ্ণায়ন ও তাপ প্রবাহ নিয়ে উদ্ভিদ বিজ্ঞানী ডক্টর তপন মিশ্র ছাত্রছাত্রীদের নানান বিষয়ে সচেতন করেন এদিন। পাশাপাশি বিশ্ব উষ্ণায়নে ভারতের পাশাপাশি কোন কোন দেশগুলি সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন তাও তিনি তুলে ধরা হয় প্রজেক্টের মাধ্যমে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ঝাড়গ্রাম জেলার সভাপতি সর্বেশ্বর মহাপাত্র, ডক্টর তপন মিশ্র, এছাড়াও ছিলেন শিক্ষক জয়দেব চন্দ্র। এদিনের কর্মসূচি থেকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তাপপ্রবাহে কী করণীয় এবং কী করণীয় নয় তা আলোচনা করা হয়। পাশাপাশি তাপপ্রবাহের কারণে শারীরিক বেশ কিছু জটিল রোগ সম্পর্কেও আলোচনা করা হয়। কারণ তার প্রথম দিকে মানে বিজ্ঞান মন্ত্রীর উদ্ভব এটা হয়েছিল 86 সালে, তখন থেকে তিনি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মন্ত্রী মেদিনীপুরের সম্পাদক ছিলেন। তখন মেদিনীপুর ছিল অবিভক্ত মেদিনীপুর, পূর্ব, পশ্চিম এবং ঝাড়গ্রাম। তিনি সেখান করেছেন, এখন এই মরিত হয়েছেন। তারপর তিনি তার বিদ্যাসাগর কলেজের প্রিন্সিপাল চলে গেছেন এখান থেকে, অনেক বই লিখে বাইরেও গিয়েছেন উনি। এখানে জয়দেব চন্দ্র মহাশয় আছেন, উনি বাঁকুড়ার লোক, কিন্তু খুব পরিশ্রমী লোক। তিনি রাজ্যেতেও দায়িত্বে আছেন, উনি সম্পাদকের সদস্য, উনি ডেপুটি সেক্রেটারি আছেন। নিরস প্রচেষ্টা যারা বিজ্ঞান মঞ্চকে এগিয়ে দিয়েছেন এবং তারা তাদের বক্তব্যটা বলবেন। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর 1 নম্বর ব্লকের রামনগর রাও হাই স্কুল ময়দানে স্বেচ্ছাসেবী সংগঠন শরতের সম্ভাবীর উদ্যোগে পরিবেশ রক্ষায় হল বৃক্ষরোপণ উৎসব। বৃহস্পতিবার এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার। উপস্থিত ছিলেন রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার, রামনগর রাও হাই স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার পাল, বিশিষ্ট শিক্ষক দিলীপ মিশ্র, তাপস কুমার ঘোষ, সংস্থার সম্পাদক শৈবাল কান্তি দাস, সহ সভাপতি বিশ্বব্রত পণ্ডা, রাজকুমার দাস সহ কমিটির সকল সদস্য সদস্যা ও অতিথিগণ। এদিন প্রায় অর্ধশতাধিক বৃক্ষরোপণ করা হয় সংগঠনের পক্ষ থেকে। আগামী দিনে পরিবেশ রক্ষায় ধারাবাহিক বৃক্ষরোপণের কর্মসূচি চলবে বলে জানা গিয়েছে। সেই কর্মসূচিটা আজকে প্রায় একটা উৎসবে পরিণত হয়েছে। তো সেই কর্মসূচির উদ্বোধক ছিলেন আমাদের রামনগর 1 পঞ্চায়েত সমিতির জনপ্রিয় সভাপতি তথা আমাদের এলাকার অভিভাবক সম্মানীয় নিতাই চরণ সার মহোদয়। উপস্থিত ছিলেন রামনগর 1 পঞ্চায়েত সমিতির সদস্য বিশিষ্ট সমাজসেবী দীপক সার মহোদয়। উপস্থিত ছিলেন আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, স্নেহের ছাত্রছাত্রী, আর সর্বোপরি শরতের সম্ভাবীর সভাপতি, কার্যকরী সভাপতি, সম্পাদক, সদস্য সদস্যা সকলের উপস্থিতিতে আজকের এই কর্মসূচি একটা উৎসবে পরিণত হয়েছে। আসলে আমরা কিছুদিন আগে আমাদের ক্লাবের দুটো অনুষ্ঠান ছিল আমাদের পাশের ক্লাবে, ভাতৃপ্রতিম ক্লাব, বিশ্ব উষ্ণায়ন ঠেকাতে এবং ভূমিক্ষয় রোধ এবং
পরিবেশ দূষণ রোধ করতে ওনারা এই বার্তা দিয়েছেন। আমরা ওনার বার্তাটাকে সম্মান দিয়েছি মাত্র, তাই আমরা রামনগর রাও হাই স্কুলের ময়দানে বৃক্ষরোপণ কর্মসূচিতে সমস্ত জনগণ এবং রাও স্কুলের সহযোগিতায় আমরা এই উদ্যোগটা নিয়েছি। বর্ধমান রক্তের চাহিদা মেটাতে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের দেবযানী ভান্ডারের উদ্যোগে হল রক্তদান শিবির। শিবিরে পুরুষ মহিলা মিলে প্রায় 550 জন রক্তদাতা রক্তদান করেন বলে দাবি উদ্যোক্তাদের। এগরা কাঁথি ও নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংক একযোগে রক্ত সংগ্রহ করে। প্রসঙ্গত উল্লেখ্য, ব্লাড ব্যাংকগুলোতে বর্তমানে রক্তের সংকট প্রবল। এরকম পরিস্থিতিতে রক্তদান শিবির আয়োজনের ফলে রক্তের চাহিদা কিছুটা হলেও মেটে। এরকম একটি বড় মাপের মহতি উদ্যোগ সফল হওয়ায় উদ্যোক্তারা সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এদিন শিবিরে উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, এগরার আইসি অরুণ কুমার খাঁ, এগরা পুরসভার কাউন্সিলর যথাক্রমে শেখ সুরাজ আলী, জয়ন্ত সাউ, বিশিষ্ট সমাজসেবী বীরেন নায়ক এবং সংস্থার কর্ণধার সুকুমার খাটুয়া ও শুভব্রত খাটুয়া সহ বিশিষ্টজনেরা। মানে এটি আমার ৪র্থতম বছর রক্তদান শিবির। 2022 সালে আমার মা খুব অসুস্থ হন। এবার সেই ফলে আমি যখন রক্তের কার্ড আনার জন্য বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানে যেতে হয়, এবার বিভিন্নভাবে আনার জন্য সেটা দেখলাম যে মানুষের এটা একটা খুব অসুবিধার বিষয়। এবার এই জন্যই আমি এই উদ্যোগ নিয়ে 2022 সালে 16ই আগস্ট আমাদের রক্তদান শিবির হয়েছিল। তাতে 180 জন রক্তদাতারা রক্ত দিয়েছিলেন। সেই উদ্যোগে দেখলাম যে প্রথম চান্সে যদি 180 জন রক্তদাতারা রক্ত দেন, নিশ্চয়ই আমাদের পাশে আগামী বছর এইভাবে উদ্যোগটা নিয়ে গত বছর হয়েছিল 400, এবছর আমরা 600 বলছিলাম, ব্লাড ব্যাংক বললেন 550 নেবেন। সেইভাবে 550 বেশি বা 600 কাছাকাছি মানুষজন উপস্থিত যথেষ্টভাবে এসছেন। এই আনন্দ গর্বের বিষয় যে মানুষজন পাশে আছেন। বিশেষ করে আমাদের এই রক্তদান শিবিরে মায়েদের আর প্রায় দেখা যাচ্ছে 25% বা 30% মায়েরা উপস্থিত হয়েছেন। প্রয়াত হলেন এগরা 1 নম্বর পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মধ্যক্ষ সুচরিতা সাহু। গত 30শে জুন পণ্ডিচেরিতে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন সুচরিতা সাউ। বয়স হয়েছিল 39 বছর। বৃহস্পতিবার সকালে সুচরিতা দেবীর নিথর দেহ এগরা 1 নম্বর ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের বর্তনা গ্রামে এসে পৌঁছতে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার সহ স্থানীয় এলাকার বাসিন্দা ও জনপ্রতিনিধিরা। স্থানীয় বরিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্ধেশ্বর বেরা জানিয়েছেন, তার এই অকাল প্রয়াণে আমরা গভীর শোকাহত। আমরা তার পরিবারকে সমবেদনা জানাই। এদিনের শেষকৃত্যে হাজির ছিলেন এগরা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, সহ সভাপতি সত্য চক্রবর্তী, জেলা পরিষদের সদস্য শান্তনু নায়ক সহ সমস্ত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জনপ্রতিনিধিরা। এগরা 1 নম্বর পঞ্চায়েত সমিতির 3 নম্বর সিটের পঞ্চায়েত সমিতির মেম্বার এবং কর্মাধ্যক্ষ নারী শিশু কল্যাণের সুচরিতা সাহু অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবারকে সমবেদনা জানাই। গত 30 জুন তিনি পরলোক গমন করেছেন। পণ্ডিচেরিতে চিকিৎসাধীন ছিলেন, সেখান থেকে গাড়ি করে নিয়ে আসে আজকে সকালে আমাদের ওখানকার শয়ে শয়ে মানুষ, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের জেলা পরিষদের মেম্বার, আমার গ্রাম পঞ্চায়েতের প্রায় সমস্ত মেম্বার, সমস্ত কর্মাধ্যক্ষ, অসংখ্য মানুষের উপস্থিতিতে ওখানে দাহ কার্য সম্পন্ন হয়েছে। জন হারানোর ব্যথা সেখানে প্রলেপ দেওয়ার মতন আমাদের কোনো ক্ষমতা নেই। তার পরিবারে তার স্বামী স্ত্রী আর তার একমাত্র ছেলে এবং তার বৃদ্ধ বাবা মাও আছেন। তো সেক্ষেত্রে আগামী দিনে যাতে তিনি সুস্থভাবে স্বাভাবিকভাবে থাকেন, তার জন্য আমরা বরিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ আমার অঞ্চলের সমস্ত সমানুধ্যায়ীগণ তার পাশে থাকবো, তাদের সুস্থ জীবনের দিনে থাকতে পারে তার জন্য চেষ্টা করব। আমার নাম সিদ্ধেশ্বর বেরা, প্রধান বরিদা গ্রাম। 21শে জুলাইকে সামনে রেখে দেওয়াল লিখন শুরু করল কেশিয়ারি ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। বৃহস্পতিবার কেশিয়ারি হাসপাতাল রোড এবং খড়গপুর রোডে 2টি জায়গায় এই দেওয়াল লিখন হয়। উপস্থিত ছিলেন কেশিয়ারি বিধায়ক পরেশ মুর্মু মহাশয়,
কেশিয়ারি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দেবাশিস দে ও কেশিয়ারি কলেজ তৃণমূল ছাত্র পরিষদ সত্যেশ্বর মহাপাত্র, কুলদীপ দাস, আশিস দে, সূর্যপ্রতিম রাউত ও অন্যান্য সদস্যরা। আজকে তৃণমূল ছাত্র পরিষদ কেশিয়ারি ব্লক কেশিয়ারি গভর্নমেন্ট ডিগ্রি কলেজের পক্ষ থেকে 21শে জুলাই শহীদ তর্পণে ধর্মতলায় চলো দল আমাদের ডাক দিয়েছে। প্রত্যেক বছর আমরা সেই ধর্মতলাতে যাই এবং সেই ধর্মতলার সমাবেশের সমর্থনে 21শে জুলাইয়ের সমর্থনে আমরা আজকে দেওয়াল লিখন করলাম। 21শে জুলাই অমর রহে। তৃণমূল ছাত্র পরিষদ এই যে দেওয়াল লিখন করলো, এটা সত্যি সত্যিই আমাদের 21শে জুলাইয়ের প্রচার এইভাবে এরা শুরু করেছে। আমাদের বিধানসভায় তৃণমূল ছাত্র পরিষদ এবং IWM সত্যেশ্বর মহাপাত্র তাদের পক্ষ থেকে আজকে দেওয়াল লিখন হয়েছে। আমি আমাদের বিধানসভার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ এবং এই দেওয়াল লিখনের যে প্রচার তার জন্য তাদের সাহায্য সহযোগিতা আমি করলাম। আমি অত্যন্ত খুশি। লরির পেছনে গ্যাস ট্যাঙ্কার ধাক্কা, ক্ষতিগ্রস্ত গ্যাস ট্যাঙ্কারের সামনের অংশ। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে নারায়ণগড় থানার অন্তর্গত মকরামপুর বাজারে NH-16 ওপর। জানা গিয়েছে সন্ধ্যায় একটি গ্যাস ট্যাঙ্কার খড়গপুরের দিক থেকে বেলদায় যাওয়ার পথে মকরামপুর বাজারে পুলিশ ব্যারিকেড থাকার কারণে সামনের একটি লরি হঠাৎ স্লো করে দেওয়ায় ঘটে দুর্ঘটনা। তখন পেছনে থাকা গ্যাস ট্যাঙ্কারের মদ্যপ চালক গাড়ি সামলাতে না পেরে লরিটির পেছনে ধাক্কা মারে। এর ফলে গ্যাস ট্যাঙ্কারের সামনের দিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুটি গাড়ির ড্রাইভার সুস্থ ও স্বাভাবিক রয়েছেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং নারায়ণগড় থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। সংবাদ আপাতত এ পর্যন্তই। দেখতে থাকুন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর। নমস্কার। মোবাইল একটু ঘুরতে আসো, জায়গাটাকে দেখো। সব সময় কি সব জায়গাতে মোবাইল ভালো লাগে? তো কত সুন্দর জায়গা, একটা ছবি তুলবে না? খালি ছবি 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 ছবি। ইস, এই ব্যাগটা নিয়ে ভালো লাগছে না, তুমি ধরো তো। হ্যাঁ, এবার এবার না, এই এরকম ঠিক আছে। এই পোস্টটা দেবো, এই পোস্টটা। তুমি একটু দূরে যাও তো, দূরে যাও তো। এই একটা ঠ্যাং উঁচু করে দিই। হ্যাঁ, এই ওই সিনেমার মতো নায়িকাদের মতো এরকম করো তো। এইরকম ভাবে একটা ভিডিও করে দাও তো। ঠিক আছে। লা 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 লা। এসে এবার কি করে? তো বন্ধুগুলা, ভিডিওটা দেখাই যাবার আগে মুই তোমাক কুবাচং ইন্ডিয়ান ক্রিক এক্স এর ব্যাপারে, যেটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর রবিন উত্থাপা আর শ্রাবন্তী চ্যাটার্জি। আর ইখুনি না চলে 10 করোড় মিলিয়নার কন্টেস্ট। এই IPL 2024 সিজনে তোমরা অবশ্যই জয়েন করো। আর দেখো বন্ধুগুলা, ইনা ফ্রিতে পয়সা কামানিয়ারও উপায় আছে। রেজিস্টার করো, ফার্স্ট কমেন্টে দেওয়া লিংক থাকি ইউজ করো প্রোমো কোড TUBE100 আর সঙ্গে সঙ্গে পাই যাও 100 টাকা ফ্রি। তো বন্ধুগুলা, রেজিস্টার করিয়ে না তোমার ফ্রেন্ডক শেয়ার করলে সঙ্গে সঙ্গে পাই যাবেন 1200 টাকা বোনাস। আর ইনা গেম খেলায় BMW X5, iPhone 15 Pro তোমরা জেতার সুযোগ পাবেন। তার সঙ্গে ফ্রি
ফ্রিতে তোমরা প্রত্যেকটা ম্যাচ এইচডি কোয়ালিটিতে দেখতে পারবে। আইপিএল 2024 এ ক্রিকেক্স তোমাক দেয় 1.2% বোনাস তোমার ডিপোজিট মানে। আর ইনা ডিপোজিট আর উইথড্রল খুব সহজ। তো বন্ধুগুলা দেরি কিসের, ফার্স্ট কমেন্টে দেওয়া লিংক থাকি, জয়েন করো ক্রিকেক্স আর তোমরা এই আইপিএল এ অনেক পয়সা আর্নিং করো। ওই কোথায় আগে আগে যাচ্ছো? এই না ঘুরবা যাম কিনা কোনো শান্তি নাই, খালি সবসময় মোবাইল দিয়ে খালি সেলফি বানাই দে, ফটোটা দে, লিস্ট বানাই দে। ওইখানে যাব? হ্যাঁ। 5 ফোড়ন। ওই কি করে? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, এবার তো খাই কিছু।